হালুয়াধারীর মাঝখানে লুকিয়ে থাকে এমন কিছু গল্প যা শোনার পর ঘুম আসবে না সহজে। একদিনের নয়, মনে গেঁথে থাকবে অনেক দিন। তুমি প্রস্তুত তো? কারণ এবার শুরু হচ্ছে ওয়ান ডে সাসপেন্স। ওয়ান ডে সাসপেন্স গোয়েন্দা গল্পের সাম্রাজ্যে আপনাকে স্বাগত জানাই। ধূমপান, মদ্যপান, মাদকদ্রব্য সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকর, তাই সম্পূর্ণরূপে বর্জন করুন। কলকাতা, বেলা প্রায় 3টে। বদিদার সাউথ কলকাতার ফ্ল্যাটে আজ আবার আমাদের আড্ডা। পুজোর ছুটিতে কে কোথায় যাচ্ছি, কি করছি, এইসব নিয়ে তো বছর 3 ধরে প্ল্যান হয়, কিন্তু বাস্তবে কোথাও যাওয়া হয় না। বদিদা মানে বোধিসত্ত্ব চট্টোপাধ্যায়, অসাধারণ পর্যবেক্ষণ ক্ষমতা, অসম্ভব ঠান্ডা মাথা, আর কথায় কথায় চা খাওয়ার অভ্যাসটা এখনো যায়নি। চঞ্চু আগেই এসে পৌঁছেছে, আর আমার জন্য অপেক্ষা করতে করতে সে সোফার বালিশ পিটিয়ে বানিয়েছে দুর্গাপুজোর গাইডলাইন। কিভাবে কলকাতার প্যান্ডেলগুলো কভার করা যায় সেটা নিয়ে একটা হাউ মাউ চিৎকার শুরু করে দিয়েছে। আমি ঢুকতেই বলে উঠল, এই যে এলো রাজা পিয়ার, কি বলিস? একদিনে 7টা প্যান্ডেল, নাকি ভোর 5টা থেকে শুরু করব? বদিদা তখন জানলার ধারে বসে চা খাচ্ছিল। ধোয়া ওঠা কাপটা নামিয়ে বলল, তোমরা যে যে বলো, আমি এবার একটু ঘুরতে চাই। প্যান্ডেল নয়, সত্যিকারের ঘোরা। আমিও চমকে তাকালাম। মানে, কোথায় যাওয়া যায়? তুমি জিজ্ঞাসা করলাম। মাইসোর, বদিদা বলল। 3টে কারণ: একটা ঠান্ডা, 2 ইতিহাস, আর 3 আমরা সেখানে কখনো যাইনি। চঞ্চু বলল, হ্যাঁ তবে ঠিক আছে। পিয়ার, তুই গুগল করে বল কোথায় থাকা যায়, কি রকম ভাড়া পড়ে। আমি খাবার আর দেখা যায় এগুলো লিস্ট করি। আমার দায়িত্ব পড়লো টিকিট বুক করার। স্পষ্ট করে বললে, ফ্লাইটের টিকিট। বদিদাকে তখন পকেট থেকে একটা পুরনো ভাঁজ করা মানচিত্র বের করে বলল, মাইসোর মানে শুধু প্যালেস না, চামুন্ডি পাহাড়ের পিছনে অনেক গল্প আছে। চুঞ্চু ফিসফিস করে বলল, গল্প মানে ভূত না তো? না হলে আমি কিন্তু বলছি। আমি বললাম, চুপ। বদিদা যতবার ঘুরতে গেছে ততবার রহস্য পিছু নিয়েছে, এবারও কিছু ঘটবে। তখনও জানতাম না কত বড় সত্যি কথা বলে ফেলেছি। 2 দিনের মধ্যে আমরা সব বুকিং ফাইনাল করে ফেললাম। পুজোর সময় দক্ষিণের টুরিস্ট ভিড় কম, এটা একটা প্লাস পয়েন্ট। আমাদের ফ্লাইট পড়ল 10ই অক্টোবর সকাল 8টা, কলকাতা থেকে বেঙ্গালুরু, সেখান থেকে গাড়িতে মাইসোর। হোটেল বুক করলাম, হোটেল চামুন্ডি ব্রিজ। চঞ্চুর কথায়, বিট যদি বাঁধানো কাঠের হয় তাহলে আমি রাতে উঠতে পারবো না, ভয় লাগে। আমরা তো দুজনেই হেসে কুটোকুটি। রওনার আগের দিন বিকেলে বদিদার বাড়িতে ব্যাগ গোছাতে গেলাম। আমি নিয়ে যাচ্ছিলাম একটা ছোট্ট ডায়েরি, যেখানে সব রুটিন লিখে রাখবো। চঞ্চু হঠাৎ বলল, হ্যাঁ দাদা, একটা কথা বলি, পুজোর ছুটিতে কোথাও খুন হওয়া খুব অলক্ষণে হয় না? আমরা কিছু না বলে তাকিয়ে রইলাম ওর দিকে, কারণ ভবিষ্যতের গল্প তখনও আমাদের অজানা। কলকাতা বিমানবন্দর সকাল 7টা। আমরা 3জন, বদিদা, আমি আর চঞ্চু, একটা সাদা ইন্ডিগো ক্যাব থেকে নেমে লর্ড বহর সহ ভিতরে ঢুকলাম। আমাদের মনের মধ্যে ছিল নতুন জায়গায় ঘুরতে যাওয়ার আনন্দ, আর চঞ্চুর মাথায় ছিল বিনামূল্যে খাবার পাওয়া যাবে কিনা। চঞ্চু এক গাল হেসে বলল, এয়ারপোর্টে ঢুকলেই একটা অন্যরকম গন্ধ থাকে, জানিস, এই অ্যাডভেঞ্চারের গন্ধ।
বদিদা পাসপোর্ট সাইজের একটা ছোট নোটবুকে কিছু টুকে চলছিল। আমি একটু সন্দেহ নিয়ে জিজ্ঞাসা করলাম, কী টিপছো বদিদা? সে হেসে বলল, হ্যাঁ, একটা অভ্যাস করে ফেলেছি। কোথায় যাচ্ছি, কার সঙ্গে দেখা হচ্ছে, সব লিখে রাখি, ভবিষ্যতে কাজে লাগতে পারে। আমি তখনও জানতাম না সেই নোটবুকে হয়তো একটা খুনের সূত্র ধরে দেবে। বিমানের লাইনে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করলাম এক দল বাঙালি মুখ। ছঞ্চু কনুই দিয়ে গুঁতো মেরে বলল, ওই যে দেখ, বেড়াতে যাওয়া বাঙালিরা, মনে হচ্ছে মাইসেরও বাঙালিদের উৎসব হবে। সত্যি ওই দলে ছিল এক নম্বর শ্রীমন্ত ঘোষাল, প্রৌঢ়, অবসরপ্রাপ্ত কলেজ প্রফেসর, কাঁধে একটা বইয়ের ব্যাগ, হাতে হিস্ট্রি অফ সাউথ ইন্ডিয়ান টেম্পলস। 2 অনুরাধা ও অরিত্র চক্রবর্তী, স্বামী স্ত্রী। অনুরাধা সাংস্কৃতিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত, আর অরিত্র কর্পোরেট চাকরি করে। চেহারায় পরিপাটি, কিন্তু চোখে ছিল অদ্ভুত চাপা উদ্বে। 3 রোশনি দত্ত, একা মহিলা, ভ্রমণপ্রেমী, অনেকটা সাংবাদিক টাইপ, হাতে নোটপ্যাড ও ডিএসএলআর ক্যামেরা। 4 সায়ন দে, বছর 26-এর যুবক, একটু ছটফটে, ঘন ঘন ফোনে কথা বলছে। সঞ্জু বলল, এই লোকটা যেন কেস খেতে পারে। সবার সঙ্গে হালকা হ্যালো হাই হলো। আমরা বললাম যে মাইসোর যাচ্ছি ঘুরতে, তারাও একই কথা বলল। রোশনি বলল, হ্যাঁ, একই হোটেলে উঠলে ভালো হয়, গল্প আড্ডা হবে। চঞ্চু ফিসফিস করে বলল, হ্যাঁ, আমি আড্ডা দেবো রোশনির সঙ্গে, তুমি বাকি সবাইকে সামলাও। ফ্লাইটে বসে সবাই নিজেদের জায়গায় গিয়েছে। আমরাও 3টে সিট পেয়ে গেছি একসঙ্গে। বদিদা জানলার ধারে বসেছে, বাইরে তাকিয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম, কি ভাবছো বদিদা? সে গম্ভীরভাবে বলল, এই ফ্লাইটে কেউ না কেউ এমন একজন আছে যার ছুটিটা শুধু ঘোরার জন্য নয়। আমি হেসে বললাম, তুমি আগেই তদন্তের মোড়ে ঢুকে পড়লে না তো? চঞ্চু বলল, হ্যাঁ, আমি বলছি অনুরাধা চক্রবর্তী খুব একটা স্বস্তিতে নেই, চোখে মুখে টেনশন। বদিদা কিছু বলল না, শুধু জানলার বাইরের আকাশের দিকে তাকিয়ে রইল। আমার ভিতরেও একটা অদ্ভুত অনুভূতি হচ্ছিল, কি যেন আছে, কিন্তু বোঝা যাচ্ছে না। ফ্লাইট ল্যান্ড করার পর আমরা সবাই মিলে এক মিনি ট্যুরিস্ট বাস ভাড়া করলাম। ওই বাঙালিদের মধ্যেও 5 জন আমাদের সঙ্গে থাকলো। পথে গল্প, গান, রোশনি দত্ত তোলা ছবি, আর চঞ্চুর অনর্গল কমেন্টারি। মাউসোর পৌঁছালাম দুপুর 3টে নাগাদ। হোটেল চামুন্ডি ব্রিজ, একটা পুরনো রাজবাড়ির অংশ, যা এখন আধুনিকভাবে রেনোভেট করা হয়েছে। বিশাল লন, সেখানে ফোয়ারা, আর পিছনে চামুন্ডি পাহাড় দেখা যায়, যেন একেবারে গল্পের মতো। হোটেল রিসেপশনে রোশনি বলল, এই ভিউটা না অসাধারণ, এখানে কিছু একটা না কিছু হবেই। আমরা 3 জন একে অপরের দিকে তাকালাম। চঞ্চু বলল, হ্যাঁ, না না, ও কথাটা বললেই কিছু না কিছু হয়। হ্যাঁ, ওটা থ্রিলারের ফতুর কথা। আমরা হোটেলে রুম নেওয়ার পর প্রথমে যা করলাম, 1 কাপ গরম কফি আর শরীর ছেড়ে লাউঞ্জের সোফায় বসে পড়া। চঞ্চু হোটেলের লিফলেট দেখে বলে উঠল, ওরা নাকি সন্ধ্যেবেলায় চামুন্ডি পাড়ে ছোট্ট হেরিটেজ ওয়াক করায়, চলো না যাই। বৈদিতা কিছুক্ষণ চুপ করে থেকে বলল, চলো যাওয়া যাক। পাহাড় শুধু দৃশ্যের নয়, ইতিহাসেরও পাথেও ধরে রাখে। হোটেলের পরিবেশ ছিল অদ্ভুত রকম শান্ত, যেন প্রত্যেক ইটে লুকিয়ে আছে কোনো অজানা গল্প। একটা ব্যাপার খেয়াল করলাম, শ্রীমন্তবাবু আমাদের দেখলেই একরকম ঘোরের মধ্যে চলে যান। এক সন্ধ্যাবেলা বদিদাকে বললেন, আপনার চোখে একটা কৌতূহল আছে, আপনি কি ইতিহাস নিয়ে কাজ করেন? বদিদা হালকা হেসে বলল, মানুষের ইতিহাস নিয়ে। রোশনি দত্ত তখন সঙ্গে ছিল।
সে আমাদের প্রতিদিনের ছবি তুলছে, ভিডিও করছে। সে বলল, আমি ডকুমেন্টারি বানাই, কিন্তু সত্যি কথা বলতে কি, মানুষের চোখের ভাষা সব থেকে মিথ্যে, আবার সবচেয়ে সত্যিও। চঞ্চু গলা খাকারি দিয়ে বলল, আমার চোখ কিন্তু এখন কিছু খেতে চায়। সবাই হেসে উঠল। সন্ধ্যাবেলায় 6টা নাগাদ হোটেল থেকে সবাই মিলে একটা ট্যুর গাইডের নেতৃত্বে চামুন্ডি পাহাড়ের পদদেশে এলাম। পাহাড়ের গা বেয়ে উঠে যাওয়া সেই সরু পথ আর চুপচাপ প্রকৃতি এক রহস্যময় আবহ তৈরি করছিল। গাইড বলল, এই পাহাড়ের একটা পুরনো লোককাহিনী আছে। শোনা যায় অনেক বছর আগে এক জমিদার তার স্ত্রীর উপর সন্দেহ করত। একদিন সে স্ত্রীকে ডেকে আনে পাহাড়ের চূড়ায় আর ঠেলে ফেলে দেয় নিচে। আমরা স্তব্ধ। গাইড থেমে একটু কাশলো, তারপর বলল, কিন্তু সেই স্ত্রী মরে যায়নি, পাহাড়ের গায়ে ঝোপের মধ্যে আটকে বেঁচে যায়। আর সেই অবস্থায় ধীরে ধীরে তার শরীর ভেঙে পড়ল। তার মনে শুধু একটাই আগুন, প্রতিশোধ। সেই আগুনই নাকি সে ফিরে আসে। সে নিজেই নিজের মৃত্যু সাজিয়ে উল্টে একদিন সেই জমিদারকে মেরে ফেলে। তারপর পাহাড়ের নিচে সেই পুরনো জমিদার বাড়ির পাশেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যা করে। চুনচু কাঁধে হাত রাখলো আমার, ফিসফিস করে বলল, এইরকম লোককাহিনী যদি সত্যি হয়, তাহলে তো এবার আমরা পাহাড়ে না উঠে বেসমেন্টে থাকি। বদিদা কিছু বলল না, তার চোখ দুটো কিন্তু অন্য কিছু ভাবছিল। রাতের খাওয়ার পর হোটেলের খোলা ছাদে চেয়ার পেতে বসে আড্ডা চলছিল। অনুরাধা চক্রবর্তী অনেকটাই চুপচাপ, যেন অন্য জগতে আছে। হরিত্র মাঝে মাঝে ওর দিকে তাকাচ্ছে, কিছু বলতে চাইছে, কিন্তু থেমে যাচ্ছে। বদিদা হঠাৎ বলল, অসুখ হলে চিকিৎসা করা যায়, কিন্তু মন খারাপ হলে সবাই থেরাপিস্ট হতে চায় না কেন? এই কথাটার পর একটা চুপচাপ মুহূর্ত এলো। শ্রীমন্তবাবু গলা ঝেড়ে বললেন, মাইসোর শুধু পর্যটকদের জায়গা নয়, এর ইতিহাসে আছে রক্ত, বিশ্বাসঘাতকতা আর খুন। আমি জিজ্ঞাসা করলাম, আপনি কি কখনো এমন কিছু প্রত্যক্ষ করেছেন? তিনি উত্তর দিলেন না, শুধু চোখ নামিয়ে চুপ করে রইলেন। রাতে ঘুমানোর সময় আমি হঠাৎ করে এক রকম শব্দ শুনলাম, যেন কারা পাথরের উপর ঘষে কিছু একটা লিখছে। চঞ্চু পাশেই ছিল। আমি তাকে ডেকে বললাম, এই শব্দটা শুনছিস? চঞ্চু বলল, আমি তো ভেবেছি মশারি নামানোর আওয়াজ। আমি বললাম, মশারি হোটেলে ঘরে কজন দেয় রে ভাই? বদিদার ঘর থেকে হালকা আলো দেখা যাচ্ছিল, ও এখনো জেগে আছে মনে হলো। আমি ভাবলাম, যাই হোক, এই ভ্রমণটা শুধু ভ্রমণ থাকবে না, কিছু একটা মনে হয় ঘটবেই। সকালে ঘুম ভাঙতেই দরজা খোলার আওয়াজ পেলাম। পাশের ঘর থেকে চঞ্চু হা করে চিৎকার করলো, পিয়াল, বতিদা, ওটো ওটো, রোশনি দত্ত আজ সকাল থেকে কোথাও গিয়ে উধাও হয়ে গেছে। আমার ঘুম এক লহমায় ছুটে গেল। জল খাবারের ঘরে পৌঁছে দেখলাম অনুরাধা চক্রবর্তী এক কোণে বসে মাথা নিচু করে আছে। হরিত্র একরকম অস্থিরভাবে ফোন করে কাউকে কিছু জিজ্ঞাসা করছে। শ্রীমন্তবাবু চুপ করে বসে আছেন ফ্যাকাশে মুখ নিয়ে। আমরা চঞ্চুর সঙ্গে গিয়ে রিসেপশনে জিজ্ঞাসা করলাম, রোশনি দত্ত কোথায়? জবাব এলো, তিনি আজ ভোর 5টা নাগাদ একা বেরিয়ে গেছেন। বলেছিলেন সানরাইজ ফটো তুলবেন পাহাড়ের পিছন থেকে, এখনো ফেরেননি। চঞ্চু আমার দিকে তাকিয়ে বলল, ওই চামুন্ডে পাহাড়ের পিছনেই না সেই জমিদার স্ত্রীর আত্মহত্যার গল্পটা গাইড বলেছিল? দাদা, তুমি বলো, এটা কি কাকতালীয়? বদিদা কফির কাপ হাতে নিয়ে দাঁড়িয়ে রইল, তারপর নিচু গলা বলল, চলো একটু ওদিকটা দেখে আসি। আমরা হোটেলের এক স্টাফকে সঙ্গে নিয়ে পাহাড়ের পিছন থেকে গেলাম।
ছোট একটা পুরনো শিব মন্দির আছে সেখানে, আর পাশেই ঘন ঝোপঝাড়। পথ খুব সহজ নয়, পাথুরে আর ফিচকে। বদিদা ওখানে কিছু পায়ের ছাপ খুঁজে পেল। ছাপগুলো সোজা গিয়ে একটা ঝোপের কাছে থেমে গেছে। সেখানে একটা চশমার কাজ পড়েছিল। আমার বুক ধরাস করে উঠল। চঞ্চু বলল, এটা রোশনি না? আমরা তখনও নিশ্চিত ছিলাম না। ফিরে এসে দেখলাম রোশনি এখনও ফেরেনি। ফোনে ধরাও যাচ্ছে না, কারোর মুখেই স্বস্তি নেই। হরিত্র বলল, এইভাবে যদি কিছু হয়ে থাকে তাহলে পুলিশে জানানো উচিত। অনুরাধা বলল না কিছুই। তার মুখটা অদ্ভুত রকম অপ্রকাশ্য হয়ে উঠছে। সন্ধ্যে থেকে হঠাৎ শুনলাম অনুরাধা ও অরিত্রর মধ্যে একটা তীব্র ঝগড়া হচ্ছে। দরজা খোলা ছিল, কথা কানে এলো। তোমার কি দরকার ছিল আবার এখানে আসা? আমি এসেছি নিজের মতো করে কাটাতে, সব কিছুর দায় তোমার উপর দিতে আসিনি। আমি আর চঞ্চু দরজার বাইরে দাঁড়িয়ে ছিলাম। বৌদিদা ধীরে ধীরে হেঁটে গেল। একটু পরে অনুরোধে একা ছাদে উঠে গিয়ে বসে রইল। আমরা দেখলাম রোশনি এখনও নিখোঁজ, অথচ বাকি সবার ভিতরে যেন ধীরে ধীরে জমে উঠছে কোনো চাপা অস্বস্তি। শ্রীমন্তবাবুর চোখে সেই গভীর চিন্তা। তিনি কাউকে কিছু বললেন না, শুধু এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন। রাতে আমি ঘরের দরজা বন্ধ করে বিছানায় শুলাম। বাইরে হালকা বাতাস বইছিল। চঞ্চুর ঘর থেকে টিভির শব্দ আসছিল, হঠাৎ বন্ধ হয়ে গেল। এক সময় আমার মনে হলো কেউ যেন করিডোরে হেঁটে যাচ্ছে। আমি উঠে বাইরে উকি দিলাম। দেখলাম হোটেলের করিডোরের একটা কোণে কেউ একজন দাঁড়িয়ে আছে অন্ধকারে। সে চুপ করে তাকিয়েছিল একেবারে আমার দিকেই, কিন্তু মুখটা দেখা যাচ্ছিল না। আমি চোখের পলকে দরজা বন্ধ করে দিলাম। গায়ে কাঁটা দিয়ে উঠল। রাত 3টের সময় ফোন বেজে উঠল। বদিদার ঘর থেকে ফোন। আমি ধরপড় করে উঠে ফোন ধরলাম। পেয়াল। বদিদার গলা স্থির ছিল। রোশনি দত্তের মোবাইল লোকেশন শেষ দেখা গেছিল পাহাড়ের নিচে। এখন সেটা হোটেলের পিছনের স্টোর রুমে দেখাচ্ছে। মানে? আমি প্রশ্ন করলাম। মানে কেউ হয়তো ফোনটা সরিয়েছে, কিংবা সে নিজেই নেমে এসেছে। কিন্তু সে নিজে হলে এখনো সামনে আসছে না কেন? বদিদা বলল, সেটাই তো প্রশ্ন পিয়াল। হয় সে ভয় পেয়েছে, নয় তার ভয় পাওয়াটা কারোর দরকার। ভোর 5:32। বদিদার ফোনে একটা মেসেজ এলো। গুগল টাইমলাইনে রোশনির মোবাইল লোকেশন হঠাৎ আবার দেখা যাচ্ছে। এবার সেটা পাহাড়ের নিচে সেই ছোট্ট শিব মন্দিরের ঠিক পিছনে। বদিদা বলল, চলো পিয়াল, এক্ষুনি যাচ্ছি। চঞ্চুকে বলিস না, ওর মধ্যে থ্রিলার চালু হলে আগে ভয় চেপে বসে। আমি বললাম, ঠিক আছে, কিন্তু শিব মন্দিরটা তো একরকম বনের মধ্যে। ওখানে তো কাল সন্ধে গাইড নিয়ে গেছিল। বদিদার চোখে রোদ চশমা পড়ল। এই বারবার হারিয়ে যাওয়া লোকেশনটা কাকতালীয় নয়। ফোন কেউ ইচ্ছা করে টানছে জায়গায় জায়গায়। প্রশ্ন একটাই, কেন? সকালে স্নিগ্ধ আলোয় আমরা পৌঁছালাম শিব মন্দিরে। ভেতরে কেউ ছিল না। ছোট্ট গ্রানাইট পাথরের তৈরি প্রাচীন স্থাপনা। চারদিকে পাতা ঝরা মেঘলা বন। পিছনে ভাঙা একটা ঘাট, যেটা দেখলেই বোঝা যায় দীর্ঘদিন ব্যবহার হয় না। বদিদা বলল, দেখ ওই দিকটা, ঘাটের পাশে মাটি খোঁড়া হয়েছে কি? আমি এগিয়ে গেলাম। সত্যি মাটিতে যেন সামান্য অগভীরভাবে খোঁড়া হয়েছে কিছু একটা। ভেতরে একটা গোলাপি রঙের স্কার্ফ পাওয়া গেল। রোশনি দত্তের গলায় আগের দিন দেখা গিয়েছিল। আমার বুক ধক করে উঠল। বদিদা বলল, স্কার্ফ এখানে, কিন্তু রোশনি নেই। তার মানে কারো হাতে গেছে স্কার্ফ, আর সে এটা এখানে ফেলে রেখেছে। যেই হোক, সে চায় আমরা এখানে আসি। আমি তখনই বললাম, মানে এটা ফাঁদ?
হয়তো না, হয়তো কাউকে কিছু বোঝানোর চেষ্টা। কিন্তু একটা ব্যাপার বুঝে রাখ পিয়াল, এই জায়গাটা শুধু পুরনো ইতিহাস নয়, বর্তমানে করতে থাকা অপরাধের কেন্দ্রও হতে পারে। আমরা তল্লাশি চালালাম আরও কিছুক্ষণ, কিন্তু রোশনির কোনো চিহ্ন পেলাম না। কিন্তু বদিদা মাটিতে একজোড়া জুতোর ছাপ খুঁজে পেল, বেশ ছোট সাইজ, কোনো মহিলার জুতো হতে পারে। হোটেলে ফিরে দেখি অনুরাধা একেবারেই খাওয়া দাওয়া ছেড়ে দিয়েছে। হরি তো তার পাশে বসে বোঝানোর চেষ্টা করছে। চঞ্চু ফিস ফিস করে বলল, এদের মধ্যে কিছু আছে বুদ্ধা, মানে ভিতরে ভিতরে কিছু, কাটা চামচের মাথা ঘোরানো। আমি হালকা রাগে বললাম, তোর কথা এখন তুই রেখে দে তো। একজন মানুষ নিখোঁজ আর তুই সিরিয়ালের প্লট ধরার চেষ্টা করছিস। বিকেলটা ছিল অস্বস্তিকর, কেউ বিশেষ কথা বলছিল না। শ্রীমন্তবাবু আবার সেই পুরনো কাঠের বেঞ্চে বসেছিলেন, চোখ বন্ধ করে। সন্ধে নামতেই বিদ্যুৎ চলে গেল, পুরো হোটেল এক লোহময় অন্ধকার। আর ঠিক সেই সময় হোটেলের রিসেপশন থেকে একজন ছুটে এলো, মুখ ফ্যাকাশে। সাহেবরা, সাহেবরা, এই হোটেলের পিছন দিকের গাড়ির যে একটা লোক পড়ে আছে, কোনো সাড়া নেই, মুখে রক্ত। আমরা ছুটে গেলাম। হালকা টর্চের আলোয় দেখলাম যে দেহটা পড়ে আছে তার মুখে রক্ত জমাট বেঁধে গেছে, শরীর ঠান্ডা, কোনো স্পন্দন নেই। কে? সায়নদের। চুঞ্চু ফিসফিস করে বলল, দাদা, এ রোশনি তো নিখোঁজ, মূল্য সায়ন। কিন্তু কেন? কে মারলো ওকে? বদিদা বলল না কিছুই, শুধু নিচু হয়ে সায়নের ডান হাতে থাকা একটা চিরকুট বের করলো, ভিজে কুচকে যাওয়া। চিরকুটে লেখা, আমি কিছু বললে সবাই বিপদে পড়বে। বদিদা একবার সবার দিকে তাকালো, তার চোখে তখন সেই চেনা আলোটা, যে আলোতে সে খুনের আগেই খুনির মুখ চিনে ফেলতে পারে। সে বলল, রোশনির নিখোঁজ হওয়া, সায়নের এই মৃত্যু, এই দুটো আলাদা ঘটনা নয়। এই রহস্যের সূত্রপাতে একটা ছায়া ছিল, আর আজ সেই ছায়ার প্রথম রক্ত দেখা গেল। আমার মনে হচ্ছিল গল্পটা এখন শুরু হয়েছে। সায়নদের দেহ মর্গে পাঠানো হয়েছে, পুলিশ এসেছিল। প্রাথমিকভাবে বলছে হৃদরোগ হতে পারে, কারণ মুখে বড় আঘাতের চিহ্ন না থাকলেও ঠোঁটে রক্ত জমাট ছিল। বদিতা চুপচাপ ছিল, কিন্তু আমি জানি ওর মনে একটা সন্দেহ ক্রমে স্পষ্ট হচ্ছে। চঞ্চু এক কোণে বসেছিল, এতক্ষণে তার মুখ থেকে মজার কথা একটাও বেরোয়নি। সকালের দিকে একটা অদ্ভুত জিনিস ঘটল। রিসেপশনের সামনে একজন হঠাৎ ঢুকে পড়ল, চুল এলোমেলো, মুখে কাদা, জামা কাপড় মলিন। রোশনি দত্ত। ওকে দেখে সবাই একসঙ্গে উঠে এগিয়ে গেল। ওর মুখে ভয়, চোখের কোণে জল। ও কাপা গলায় বলল, হ্যাঁ, আমি ওখানে গেছিলাম ফটো তুলতে। হ্যাঁ, একটা লোক আমাকে অনুসরণ করছিল। আমি ছুটে মন্দিরের পেছনে গিয়ে ঝোপের মধ্যে লুকিয়ে পড়ি। তারপর আমার ফোন বাজতে শুরু করে। তখনই সেই লোকটা হাঁটতে হাঁটতে চলে যায়, আর আমি ভয়ে সারা রাত ওখান থেকে বেরই হতে পারিনি। চঞ্চু অবাক হয়ে বলল, সেই লোকটা দেখতে কেমন ছিল? রোশনি একটু থেমে বলল, হ্যাঁ, আমি স্পষ্ট দেখিনি, তবে তার হাতের কোড়ে আঙুলে একটা রিং ছিল, কালো পাথরের। আমার মনে পড়ল সায়নের ডান হাতে একটা কালো পাথরের রিং ছিল। আমি বুদ্ধিতার দিকে তাকালাম। ও তখন জানলার দিকে তাকিয়ে বলল, মানে সায়ন নিজেই ওকে অনুসরণ করছিল? তারপর এক মুহূর্ত থেমে বলল, না, তাহলে সে কেন নিজেই মারা গেল? রোশনি ফিরে আসায় হোটেলটা কিছুটা স্বাভাবিক হওয়া পেলেও সবার মুখে একটা বিষাদ ও আতঙ্কের ছাপ ছিল, বিশেষ করে অনুরাধা ও অরিত্রর মধ্যে। চঞ্চু সেদিন দুপুরে বধিতাকে বলল, হ্যাঁ দাদা, ওই অরিত্রর মুখটা খেয়াল করেছ?
রোশনি ফিরে আসার পর থেকেই সে কেমন যেন অস্বস্তি বোধ করছে, যেন সে চায়নি রোশনি ফিরে আসুক। আমি যোগ করলাম, রোশনি সায়নের কথা জানতো কিনা কে জানে। আর সায়ন, সে কি শুধু অনুসরণ করছিল নাকি অন্য কিছু? বদিদা শুধু একটা কথাই বলল, সায়নের মুখটা আমি দেখেছি পিয়াল। যে সত্যি সত্যি মরতে চায় না তার মুখে ভয় থাকে, আর যাকে মেরে ফেলা হয় সে মুখে রেখে যায় বিস্ময়। সায়নের মুখে আমি ভয় দেখিনি, দেখেছি এমন কাউকে দেখার বিস্ময় যে তাকে মারবে এটা সে কল্পনাও করেনি। বিকেলে রোশনি বদিদার ঘরে দেখা করতে এলো। সে বলল, হ্যাঁ, আপনি তো গোয়েন্দা শুনেছি, আপনি কি জানেন কে মারল সায়নকে? বদিদা হালকা হেসে বলল, তুমি তো বললে তুমি সায়নকে দেখতে পাওনি ঠিক করে, তবে চেনো তো নিশ্চয়ই। রোশনি চুপ, তারপর বলল, ও ছিল এক সময় আমার খুব ভালো বন্ধু, তবে কিছুদিন ধরে ও একটু অন্যরকম হয়ে গেছিল, শুধু পসেসিভ, সন্দেহপ্রবণ। আমি এটাই চলতাম। অরিত্রর সঙ্গে তোমার সম্পর্ক আছে কি? রোশনি একটু হকচকিয়ে বলল, না, আমরা শুধু সহপর্যটক, কথা হতো, কিন্তু সম্পর্ক তারপর সে চোখ নামিয়ে বলল, হয়তো অনুরাধা সেটা ভাবত। বদিদার ঠোঁটের কোণে আবার সেই রহস্যময় হাসি। সে আস্তে বলল, সবাই যা ভাবে সব সময় তা সত্যি হয় না, কিন্তু কেউ যদি ভাবানোর চেষ্টা করে তখন সে শুধু সম্পর্ক নষ্ট করে না, নিজেকেও খুন করতে পারে। রোশনি স্তব্ধ হয়ে রইল। ছঞ্চু হোটেলের পুরনো বারে গিয়ে একটা দেয়ালের গায়ে হালকা আঁচড় খুঁজে পেল, যেটা সামান্য আলোতেই বোঝা যায়। সে ছুটে এসে আমাকে আর বদিদাকে ডেকে নিয়ে গেল। আমরা সেখানে গিয়ে দেখলাম দাগ কেটে লেখা, এ নিউ, বি ওয়ার্নড, সি ট্রাইড টু এসকেপ, বাট ডি ওয়াজ অলরেডি ওয়াচিং। আমি পড়ে কিছুই বুঝলাম না। বদিদা তখন একটা দম নিয়ে বলল, এটা কেউ আমাদের জন্য রেখে গেছে, কারণ খুনি চায় আমরা ছায়া খুঁজি আর মানুষটাকে মিস করি। আমি বললাম, মানে এখনো কেউ বেঁচে আছে যে আমাদের সামনে থেকেও নিজেকে আড়াল করছে? বদিদা বলল, ঠিক তাই পিয়াল, এখনো কেউ আছে যে আমাদের সবাইকে খেলার বোর্ডে সাজিয়ে ফেলেছে, এবং তার পরবর্তী চালটা হতে চলেছে সবচেয়ে বিপজ্জনক। সায়নের খুন আর রোশনির রহস্যময় ফিরে আসা, এই দুটো ঘটনার পর যেন গোটা হোটেলের ভিতরে একটা চুপচাপ ঘোর লেগে আছে। সবাই আছে, অথচ কারো চোখে সরাসরি তাকানো যাচ্ছে না। আমি আর বদিদা উঠোনে বসছিলাম। বদিদার হাতে একটা খাতা, তাতে 4টে নাম লিখে রেখেছে সে। 1 রোশনি, 2 অরিত্র, 3 অনুরাধা, 4 সায়ন, মৃত বলে কাটা। বদিদা বলল, পেয়াল, প্রশ্নগুলো একবার সাজিয়ে নি, সব উত্তর ওখানেই আছে। প্রথম প্রশ্ন, রোশনি বলছে সে মন্দিরের পিছনে লুকিয়েছিল, কিন্তু তার মোবাইল লোকেশন 3বার পাল্টেছে। 1 ভোরবেলা মন্দির, 2 কিছুক্ষণ পরে হোটেলের স্টোররুম, 3 পরে আবার ফিরে গিয়ে পাহাড়ের নিচে। এটা একটা জিনিসই বোঝায়, কেউ ওর ফোন বারবার জায়গা বদল রাখছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে কেন? কেউ চায়নি আমরা রোশনিকে খুঁজে পাই, বরং চেয়েছে আমরা খোঁজার নাম করে অন্যদিকে বিভ্রান্ত হই। আমি বললাম, মানে রোশনি পুরোপুরি নির্দোষ নয়? বদিদা বলল, হয়তো নয়, কিন্তু দোষটাই বা কি? সেও হয়তো কারো ফাঁদে পড়ে গেছে। রোশনি যখন ফিরল
তখন সায়ন মারা গেছে। এর মানে সে জানতো ঠিক কবে ফিরলে পরিস্থিতি বদলাবে। হয়তো সে কারোর কাছে অনুমতি পেয়েছিল বা ভয় কাটিয়ে ফিরেছিল। আমি জিজ্ঞাসা করলাম, তাহলে সায়ন, সে ওকে খুঁজছিল কেন? বদিদা বলল, সায়নের মৃত্যু ছিল সাইলেন্ট এক্সিকিউশন। তার মুখে ভয় ছিল না, ছিল চেনা কারোর হাতের ছোঁয়ার অবিশ্বাস। এমন কেউ যে ওর কাছে ছিল আপন, কিন্তু মেরে দিল হঠাৎ। চুঞ্চু আমাদের ডেকে বলল, হ্যাঁ দাদা, বারান্দায় দাঁড়িয়ে শুনলাম অনুরাধা অরিত্রকে বলছে, হ্যাঁ যার জন্য তুমি সব করতে পারো সে যদি হঠাৎ পালিয়ে যায়, হ্যাঁ তবে হ্যাঁ আমিও আর কিছু মানি না। বদিদা চুপ করে রইল, তারপর বলল, এ ত্রিকোণ সম্পর্ক, যেখানে এক পাশে ভালোবাসা, এক পাশে হিংসা, আর এক পাশে অপমান। এখানে খুন হওয়ার জন্য অস্ত্রের দরকার হয় না, আত্মবিশ্বাস ভেঙে পড়লে মানুষ মারতে পারে। রাত্রে আমি আর বদিদা ছাদে দাঁড়িয়েছিলাম। বদিদা বলল, সায়নের মৃত্যুর আগে যে চিরকুটটা পাওয়া গেছে, আমি কিছু বললে সবাই বিপদে পড়বে। এটা কারো বিরুদ্ধে নয়, এটা একটা গোষ্ঠীর প্রতি ইঙ্গিত। তার মানে সায়ন হয়তো কোনো গোপন চুক্তির কথা জানতো, বা কোনো ভিডিও তার কাছে ছিল যেটা কারোর জন্য বিপজ্জনক। আমি বললাম, হ্যাঁ তাহলে সেটা রোশনি, অনুরাধা, না অরিত্রর মধ্যে কেউ? বদিদা বলল, বা তিনজনেই। চুঞ্চু হঠাৎ দৌড়ে এসে বলল, দাদা, এই হোটেলের পুরনো স্টোর রুমে ঢুকে দেখলাম সেখানে এক প্রাচীন মিরর রাখা, তার উপর লেখা, সে আবার আসবে, আর এবার একা নয়। আমার গলা শুকিয়ে গেল। তখনই একটা ছায়ামূর্তি আমাদের পিছন দিয়ে যেন সরে গেল। বুদিদা ধীরে ধীরে পিছনে তাকালো। করিডোরে কাউকে দেখা গেল, ধরা গেল না। কেউ ছিল, কিন্তু দ্রুত পালালো। বিকেল তখন 5:30। সায়নের ময়না তদন্তের রিপোর্ট এসে পৌঁছেছে। মৃত্যুর কারণ শ্বাসরোধ। কোনো পাথর বা অস্ত্র দিয়ে মাথা ফাটানো নয়, কোনো হৃদরোগ নয়। সে খুন হয়েছে, স্পষ্ট করে খুন। আমি আর বদিদা তখন হোটেলের পিছনের এক কোণে পুরনো গ্যারেজ ঘরে বসে, যেখানে সায়নের মৃতদেহ পড়েছিল। ওখানে একটা টেবিল, যার ওপর সায়নের ব্যাগ ও মোবাইল পুলিশ রেখে গেছে। বদিদা মোবাইলটা হাতে নিয়ে ফাইল ঘাঁটতে শুরু করলো। একটা সিকিউর নোটস অ্যাপে একটা লকড নোট পাওয়া গেল, টাইটেল, ইফ এনিথিং হ্যাপেন্স টু মি। ওই নোট আনলক করতে হলে 4 সংখ্যার পাসকোড চাই। চঞ্চু হঠাৎ বলল, এই সায়নের জন্মদিন ছিল 10 জুন 1994, মানে 1006। কি আশ্চর্য, কোডটা খুলে গেল। নোটের ভিতরে যা লেখা ছিল, আমি যদি হারিয়ে যাই বা খুন হই, তাহলে দোষ যাবে 3 জনের মধ্যে একজনের ওপর। ওরা জানে আমি কি জানি। অনুরাধা জানে রোশনির ব্যাপারে সব। রোশনি জানে অরিত্র কেন আমাকে হুমকি দিত, আর অরিত্র, সে জানে আমার কাছে কি ভিডিও ছিল। আমি কাউকে বিশ্বাস করি না। আমার গায়ে কাটা দিয়ে উঠল। এই তো সায়ন নিজেই আগেই সমস্ত চরিত্রের নাম লিখে দিয়ে গেছে। বদিদার চোখ বুজে বলল, এ নোটটা এখন 3 জনেরই গলার কাটা। যে কেউ এটা মুছে ফেলতে চাইবে, আর সায়নের গলা চেপে ধরা মানেই ওর মুখ বন্ধ করা। বদিদা বলল, রোশনির মোবাইল লোকেশন 3 বার পাল্টেছে, এটা এখন পরিষ্কার। ওর ফোন কেউ বারবার সরিয়েছে, কিন্তু রোশনি বলছে সে একটা জায়গায় বসেছিল। সেটা মিথ্যা। ওর ফোন সরানো হয়েছে ইচ্ছাকৃতভাবে। হয় সে নিজে করেছে, নয়তো সে কারোর সাহায্যে করেছে। আমি বললাম, তাহলে রোশনিও সন্দেহের বাইরে নয়? বদিদা চুপ করে মাথা ঝাঁকালো, তারপর বলল, তবে খুনি সেই
যে এই নোটটার কথা জানতো বা অন্তত বুঝেছিল সায়নের কাছে এমন কিছু আছে যা বিপজ্জনক। সন্ধ্যাবেলায় সবাই আবার একসঙ্গে লাউঞ্জে বসেছিল। আমি দেখলাম অনুরাধা বারবার রোশনির মুখের দিকে তাকাচ্ছে, চোখে অস্বস্তি। হরিত্র বাড়ি গিয়ে একের পর এক পেগ নিচ্ছে, চুপচাপ। আর রোশনি, সে ঘাড় নিচু করে বসে, খাড়োর চোখে চোখ রাখছে না। চুঞ্চু আমার পাশে বসে ফিসফিস করে বলল, এই সবাই যেন একটা করে দুধের হাঁড়ি, যেটা ফুটতে শুরু করেছে। ঠিক সেই সময় বদিদার সামনে এসে দাঁড়ালো। তার গলাটা এবার শান্ত কিন্তু তীক্ষ্ণ, ছুরি যেমন ঝকঝকে হয়। আপনারা সবাই জানেন সায়ন খুন হয়েছে, এবং আপনাদের ভেতর কেউ জানেন কে সেটা করেছে। আমাদের হাতে সায়নের মোবাইল আছে, আর তাতে একটা নোট, তাতে লেখা আছে আপনাদের তিনজনের নাম। এক মুহূর্তে ঘরে নিস্তব্ধতা। বদিদা নোটটা পড়ে শোনান। সবাই একে অন্যের মুখের দিকে তাকালো। রোশনি উঠে দাঁড়ালো, বলল, এই নোট বানানো, এটা প্রমাণ কিছুই না। বদিদা বলল, ঠিকই, এটা শেষ কথা নয়, কিন্তু ওর মোবাইলে আরও কিছু আছে, একটা ভিডিও, যেটা আমি উদ্ধার করেছি। কাল সেটা আমি আপনাদের দেখাবো। রাত 10টার দিকে হোটেলের পুরনো স্টোর রুমে বসে বদিদা পুরনো সিসিটিভি ফুটেজ ঘাঁটছিল। একটা ভিডিওতে দেখা গেল সায়ন হোটেলের করিডোর ধরে চলেছে, আর তার কিছুক্ষণ পরেই একটা ছায়ামূর্তির মতো একজন তার পিছনে পা টিপে টিপে এগোচ্ছে। চেহারা অস্পষ্ট, কিন্তু তার ডান হাতে কিছু একটা ধরা ছিল, একটা সাদা রুমাল। বদিদা বলল, খুনের মুখ নাই বা দেখা গেল, কিন্তু তার অভ্যাস দেখা যাচ্ছে। সে ডান হাতে রুমাল রাখে, যা দিয়ে মুখ চেপে ধরা হয়। এবার শুধু জানতে হবে এই অভ্যাস কার, আর সেটা জানলেই খুনি ধরা পড়বে। সকালে খাওয়ার পর সবাই আবার সেই লাউঞ্জ ঘরে। ছুঞ্চু জানলা দিয়ে আলো ফেলছে প্রজেকশন স্ক্রিনে। রোশনি, অনুরাধা, হরিত্র সবাই একসঙ্গে। হোটেলের মালিক কাম ম্যানেজার মিস্টার ভট্ট এসে গেছেন। সেই অনুরোধ করেছেন বদিদাকে, দয়া করে এই খুনের রহস্যটা খুলুন, আমার রেপুটেশনেরই প্রশ্ন। বদিদা উঠে দাঁড়ালো, তার চোখ দুটো শান্ত কিন্তু ধারালো। আজকের প্রমাণ একটা ভিডিও, যেটা সায়নের ফোন থেকে উদ্ধার করেছি, কিন্তু সে এটা কাউকে পাঠাতে পারেনি। তাকে মারার কয়েক ঘন্টা আগেই রেকর্ড করেছিল। চঞ্চু ভিডিওটা চালু করলো। ফুটেজে সায়ন দাঁড়িয়ে অরিত্রকে বলছে, তুই মনে করিস তুই যা করিস সেটা ধরা পড়বে না? তোদের এই সিক্রেট আমি জানি, আর প্রমাণও আছে। অরিত্র বলছে, তুই যদি ভুল করিস, তুই জানিস না সেটা তোর জন্য কত খারাপ হবে। আমরা সবাই তখন পড়ে যাব, বুঝেছিস? সায়ন বলছে, তবে পড়ে যাক, আমার রোশনির সঙ্গে কি ছিল সেটা সবাই জানুক। ভিডিও শেষ, অডিও হঠাৎ বন্ধ। অনুরাধা উঠে দাঁড়িয়ে চেঁচিয়ে বলল, ভিডিওটা এডিটেড, এটা সত্যি না। রোশনি বলল, আমি জানতাম না এরকম কিছু হবে, আমি সত্যি বলছি। হরিত্র থমথমে মুখে বসে কোনো কথা বলছে না। বদিদা এবার বলল, এ ভিডিওর টাইম স্ট্যাম্প সায়নের মৃত্যু 2 ঘন্টা আগে, আর এরপরে সায়ন কাউকে ফোন করেনি, কারো মেসেজে রিপ্লাই দেয়নি। মানে এ ভিডিওর পরেই ওর মৃত্যু ঘনিয়ে আসে। আমি বললাম, তাহলে অরিত্র কি খুনি? না, খুনি অরিত্র হতে পারে না, একটা কারণে। সায়নের মুখ চেপে ধরার জন্য ডান হাত ব্যবহার হয়েছে। অরিত্র লেফট হ্যান্ডেড, সে সব কিছু বাম হাতে করে। আমি তার পাসপোর্টে স্বাক্ষর দেখেছি, আর ভিডিওতে সে ক্লাস ধরেছে বাঁ হাতে। সুতরাং খুনির হাতে রুমাল ছিল ঠিকই, কিন্তু সেটা ডান হাতে ধরা ছিল। হরিত্র তাকে হুমকি দিচ্ছিল, হয়তো ধাক্কাধাক্কি হয়েছে, কিন্তু সে খুন করেনি। রোশনি বলল, তাহলে কে খুন করেছে? ঠিক তখনই হোটেলের স্টাফ এসে বলল,
স্যার, অনুরাধা ম্যাডাম রান্নাঘরের পিছনের দরজা দিয়ে বেরিয়ে যাচ্ছিলেন, আমি ধরে এনেছি। ঘরের ভিতর যেন হিম হয়ে গেল। অনুরাধাকে টেনে নিয়ে আসা হলো। সে ঘেমে গেছে, বলল, আমি পালাতে যাচ্ছিলাম না, আমি মাথা ঠান্ডা করতে যাচ্ছিলাম। সবাই মিথ্যা বলছে, আমি কিছু করিনি। বদিদা এবার চুপ করে তার দিকে তাকালো। তুমি বলেছিলে রোশনি আর অরিত্রর কিছু একটা চলছে, সেই সন্দেহে তুমি সায়নকে রোশনির পিছনে লাগিয়ে দিয়েছিলে, তাই তো? তুমি জানতে সায়নের কাছে রোশনির ছবি ছিল, ভিডিও ছিল, যা হোটেলে লুকিয়ে তুলেছিল। তুমি ভয় পেয়েছিলে সেগুলো যদি বাইরে চলে আসে তবে তোমার সম্পর্ক, আত্মসম্মান সব ধূলিসাৎ হয়ে যাবে। অনুরাধা ফেটে পড়ল। হ্যাঁ, আমি চেয়েছিলাম ও যেন চুপ করে থাকে, কিন্তু আমি মারিনি। আমি তো শুধু একদিন তার রুমে গিয়ে হুমকি দিয়েছিলাম, তাকে বোঝাতে চেয়েছিলাম, দয়া করে থামো। বদিদা চোখ নামিয়ে বলল, তাহলে বলো, শাওনের মুখকে চেপে ধরা রুমালের গন্ধটা তোমার পারফিউমের মতো কেন? ঘর একেবারে নিস্তব্ধ। অনুরাধা ধীরে ধীরে বসে পড়ল। সে কাঁদতে কাঁদতে বলতে থাকে, আমি আমি তাকে খুন করতে চাইনি, আমি শুধু শুধু তাকে চুপ করাতে চেয়েছিলাম। ও চিৎকার করতে যাচ্ছিল, আমি মুখ চেপে ধরি, আরও নিঃশ্বাস নিতে পারছিল না। চঞ্চু আমার কানে কানে ফিসফিস করে বলল, এ সত্যি তো দাদা, গোয়েন্দা মানে মানুষের অন্ধকারটা দেখতে জানে। আমি তাকালাম বদিতার দিকে। ওর চোখে কোনো জয় নেই, শুধু ক্লান্তি, একরাশ হতাশার মতো। মানুষ যখন ভালোবাসতে জানে না তখন খুন করে ফেলে, যেন ওর চোখ সেটা বলছে। রাতে হোটেলের ছাদে বসে আমরা তিনজন, আমি, বদিদা আর চঞ্চু। সামনে টেবিলের উপর রাখা সায়নের মোবাইল, একটা নোটপ্যাড আর কফির কাপ। তাকিয়ে দেখলাম বদিদার ঠোঁটে কফির কাপ না তুলে শুধু তাকিয়ে আছে সেই নোটের দিকে। বললাম, অনুরাধা তো স্বীকার করলো, তাহলে? বদিদা ধীরে বলল, সঠিক শব্দ হলো অনুরাধা বলল, আমি চুপ করাতে চেয়েছিলাম, মুখ চেপে ধরেছিলাম, আর তারপর ও নিঃশ্বাস নিতে পারেনি। শোনার মতো, কিন্তু খুনের মতলব ছিল না, এই দাবিও করল। চুনচু বলে উঠল, মানে ও ভুল করে খুন করে ফেলেছে? বুদিদা বলল, সেটাও মানতে আমার আপত্তি নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে সেই রাতে ও আদৌ সায়নের কাছাকাছি ছিল কি না। ধরে নি অনুরাধা খুন করেছে, তাহলে তার জামা কাপড়ে কিছু না কিছু প্রমাণ থাকার কথা। পুলিশ বলেছে সায়নের মুখে ছিল হালকা লিপস্টিকের দাগ, কিন্তু অনুরাধা সেদিন ছিল পুরো ন্যাচারাল লুকে। আর রুমাল, অনুরাধা বলেছে তার হাতে কিছু ছিল না। তাহলে সেই সাদা রুমালটা এলো কোথা থেকে? সিসিটিভিতে দেখা গিয়েছে খুনির ডান হাতে কিছু একটা ধরা, সাদা ছোট কাপড়ের টুকরো। আমি বললাম, তাহলে অনুরাধা মিথ্যে বলছে? বুদিদা বলল, না, বরং ও অর্ধসত্য বলছে, যেটা আরো বিপজ্জনক। চঞ্চু জিজ্ঞাসা করলো, হ্যাঁ, তাহলে ঘটনার সিরিজটা কিভাবে সাজাতে পারি? বুদিদা কাগজে 3টে টাইম স্ট্যাম্প লিখল। 1, রাত 9:10, সায়ন শেষবার করিডোরে হাঁটছে, সিসিটিভিতে দেখা গেছে। রাত 9:13, ছায়ামূর্তি তার পিছনে। 3, রাত 9:19, স্টোর রুমে আলো নিভে যায়। বুধিতা বলল, সায়ন হয়তো কিছু একটা বুঝে গিয়েছিল, সে অপেক্ষা করছিল কেউ এসে ওকে মুখ চেপে ধরে, রুমাল দিয়ে শ্বাসরোধ করে। কিন্তু সেটা অনুরাধা নয়। অনুরাধা হয়তো ঠিক তখনই পৌঁছেছিল, আর খুনি তার উপস্থিতিকেই ব্যবহার করেছে ঢাল হিসাবে। আমি চমকে উঠলাম, মানে খুনি জানতো অনুরাধা সন্দেহের তালিকায় পড়বে? বুদিদা একটু হেসে বলল, ঠিক তাই, এটা ছিল একদম সচেতন ফ্রেমিং, এবং সেটা করতে পারে সেই যে সম্পর্কের টানাপোড়েন জানে।
যে জানে খার কোন দিকে দুর্বলতা আছে, এবং সবচেয়ে বড় কথা, যে নিজেকে সব সময় নির্দোষের মুখোশে ঢেকে রাখে। সকালে হোটেলের ওয়াইফাই লগে একটা অদ্ভুত আইপি ট্রেস পাওয়া গেছে। সেই সময় কেউ রোশনির ফোন থেকে একটা ইমেজ মুছে ফেলেছিল। রোশনি কিছুই জানে না বলে দাবি করলো। চঞ্চু বলল, হ্যাঁ তাহলে কে মুছল? আর কি ছবি ছিল? বুদিদা বলল, সেটা এখন ক্লাউড ব্যাকআপ থেকে আমি উদ্ধার করছি। এই ছবিটাই হয়তো আমাদের জানাবে খুনির আসল মুখ। হোটেলের পিছনের বাগানে দাঁড়িয়ে রোশনি বলছিল অরিত্রকে, তুমি সত্যি জানো না আমি কোথায় ছিলাম? কেউ যদি জানতো যে আমি তোমাকে সেভ করছিলাম, তবে আমার জীবন শেষ হয়ে যেত। অরিত্র বলল, তুমি আবার সেই রকম কিছু বলছো? ভালোবাসার জন্য কেউ খুন করে না রোশনি। তবে ফাঁস হয়ে গেলে ভালোবাসায় চুরি হয়ে যায়। একটা ছায়া দূর থেকে ওদের কথা শুনে চলে গেল। আমি বুঝতে পারলাম সেই ছায়াটা বুধিদা ছাড়া আর কেউ নয়। দুপুরবেলা ঘন্টা দুয়েক হলো বদিদা একা ঘরে ঢুকে বসে আছে। রোশনির মোবাইলের ক্লাউড ব্যাকআপ থেকে যে ছবি উদ্ধার হয়েছে সেটা দেখাতে চাইছে না এখনই কাউকে। আগে সে নিজে বিশ্লেষণ করবে। আমি আর চঞ্চু দরজার বাইরে বসে অপেক্ষা করছি। চঞ্চু ঘড়ির কাঁটার মতো ঘুরছে, মাথার চুল টানছে। বলল, দাদা এই সাসপেন্স আমার পেটে গ্যাস বাঁধিয়ে দিচ্ছে। আমি বললাম, চুপ কর, আজকের ছবি একটা টার্নিং পয়েন্ট। ঠিক তখনই দরজা খুলল। বুদিদা বেরিয়ে এলো, হাতে একটা মোবাইল, কপালে চিন্তার ভাঁজ। সে বলল, ছবিটা সত্যি, এবং এটা পুরো গেমটাই গড়িয়ে দেবে। একটি ধূসর আলো ছাওয়া ছবির এক কোণে সায়ন বসে, তার সামনে দাঁড়িয়ে একজন। মুখ স্পষ্ট না হলেও চুল, জামা আর এক হাতে ধরা সাদা রুমাল দেখা যাচ্ছে। পেছনের দেয়ালে ঝুলছে একটা সিলিং ফ্যান। এই ছবি তুলেছে রোশনির মোবাইল। সময় রাত 9:11। মানে এই ছবির 2 মিনিট পরেই সায়নের পিছনে ছায়ামূর্তি দেখা যায় সিসিটিভিতে। সঞ্চু জিজ্ঞাসা করলো, হ্যাঁ তাহলে বুধিদা রোশনি কি ছবি তুলেছিল? বুধিদা মাথা নাড়ল, না, ছবি তোলার সময় মোবাইল উল্টো ছিল। মানে কেউ রোশনির ফোন চুরি করে বা ধার নিয়ে সায়নের ছবি তুলেছিল। আমি বললাম, তাহলে সেই কেউ সায়নের কাছে গিয়ে দাঁড়ায়, রুমাল হাতে থাকে, এবং বুধিদা কণ্ঠ নরম করল। আর কয়েক মিনিট পর সেই রুমালেই সায়নের নিঃশ্বাস বন্ধ হয়ে যায়। বিকেল 5টার মধ্যে আমরা সবাইকে এক জায়গায় ডেকে পাঠালাম। ছবিটা টিভি স্ক্রিনে তুলে দেওয়া হলো। রোশনি হঠাৎ ছবি দেখে চমকে উঠল। তার মুখ সাদা, ঠোঁট কাঁপছে। এই জামাটা তো আমি জানি। বুধিদা বলল, তুমি ভালো করে জানো, কারণ এটা তোমারই একটা পুরনো সোয়েটার, যেটা তুমি কাউকে দিয়েছিলে আগের রাতে, ঠান্ডা লাগছিল বলে। রোশনি কাঁপা গলায় বলল, না না, আমি কাউকে দিইনি। এদিকে ঠিক তখনই হরিত্র চেয়ার সরিয়ে উঠে দাঁড়ালো। চঞ্চু ফিসফিস করলো, ও ও পালাতে চাইছে দাদা। বুধিদা গম্ভীর গলায় বলল, বসে থাকো নরেন্দ্র বাবু, আপনি পালালে আরো সন্দেহ বাড়বে। বরং বলুন, রোশনির ফোন আপনি নিলেন কেন, আর আপনি ছবিটা তুলেছিলেন কেন? হরিত্র হঠাৎ বলে উঠল, হ্যাঁ আমি ছবি তুলেছি। আমি দেখতে গিয়েছিলাম যে সায়নের কাছে রোশনির কিছু ছবি আছে কিনা। আমি চাইনি ও আমার আর রোশনির ব্যাপার ফাঁস করুক। রোশনি তখন কেঁদে ফেলেছে। তুমি আমার ফোন ব্যবহার করলে? তুমি আমাকে ফাঁসাতে চাও? বুধিদা এবার ধীরে ধীরে সামনে এলো। আপনারা প্রেম করেছেন,
লুকিয়েছেন, সম্পর্ক জটিল করেছেন। কিন্তু খুন খুন করেছে কে? একজনই, যে জানে রোশনি ফোন কোথায় রাখে, যে জানে অনুরাধা সায়নের রুমে যাবে, এবং যে জানতো এই তিনজনের ভুলে সে নিজেকে অদৃশ্য করে ফেলতে পারবে। সেই ব্যক্তি এখনো আমাদের মাঝে আছে, এবং আমি জানি কে সে। তবে নিশ্চিত হতে আর বেশি দিন নেই। ঘরে আবার নিস্তব্ধতা। ছুঞ্চুর চোখ জলজল করছে। আমি শুধু বদিদের দিকে তাকিয়ে থাকলাম। ওর চোখে এখন আগুন, কারণ এবার খেলাটা শেষের দিকে। বদিদা রুমে ফিরে সোফায় গা এড়িয়ে দিয়ে আমাকে বলল, পেয়াল, আমাকে কাল ভোরবেলা দুদিনের জন্য একটা জরুরি কাজে বেঙ্গালুরু যেতে হবে। একটা ছায়া সেখানে লুকিয়ে আছে, আমাকে বিশদে সেটা জানতে হবে। আমি হোটেলে চেক আউট করে বেরিয়ে যাব। ওরা জানবে জরুরি কাজে আমি কলকাতা ফিরে যাচ্ছি। আমি বললাম, তাহলে আমরা এই দুদিন কি করব? বদিদা বলল, তোরা শুধু খেয়াল রাখবি হোটেলের কোনো গেস্ট যেন চলে যেতে না পারে। থানার বড়বাবুকে সব বলা আছে। তেমন বুঝলে শুধু একটা ফোন করে দিবি ওনাকে। ছুঞ্চু হঠাৎ করে বলল, দাদা, তুমি এত কিছু মাথায় রেখে দাও কি করে? আমার তো মাথা এখনই ঘুরছে। বদিদা হেসে ফেলল, বলল, ঘুমিয়ে পড়। কাল থেকে সবার গতিবিধির উপর চুপচাপ নজর রাখবি। পরদিন ভোরবেলা বদিদা কথা মতো বেরিয়ে গেলেন। এই দুদিন হোটেলে তেমন কিছু উল্লেখযোগ্য ঘটনা ঘটেনি। শুধু রোশনি একটু অসুস্থ হয়ে পড়েছিল একদিন। ডাক্তার এসে চেক আপ করে বিশ্রাম নিতে বলে গেছেন। বদিদা ঠিক দুদিন পর রাতে ফিরে এসে হোটেল ম্যানেজারকে ডেকে বললেন, কাল সবাইকে একটা ঘরে জড়ো করতে। আর কোনো কথা না বলে রুমে চলে গেলেন। পরদিন ঘরটা থমথমে। এক পাশে কার্যে রোশনি, অনুরাধা চোখ নামিয়ে বসে আছে, হরিত্র নির্লিপ্ত ভঙ্গিতে জানলার বাইরে তাকিয়ে। বদিদা চেয়ার টেনে এনে কোনায় বসল। তার চোখে ক্লান্তি, কিন্তু কণ্ঠে সেই পুরনো শানিত দৃঢ়তা। এখন আমি একটা প্রশ্ন করব সবার কাছে। এটা উত্তর দেওয়ার জন্য নয়, এই প্রশ্নটা শুধু খোলসটা ভাঙার জন্য। সবাই চুপ। বদিদা ধীরে বলল, সায়নের মৃত্যুতে সবচেয়ে বেশি লাভটা কার হলো? কে খুনের পর নিজেকে সবচেয়ে দুঃখী দেখাতে পারবে, অথচ বারবার সবকিছুর ভেতরে থাকলো? খুনের তদন্তের সময় সবার কথা শোনার নাম করে একা একা সবার কাছ থেকে তথ্য আদায় করলো। আমি চমকে তাকালাম। ছুঞ্চু ফিসফিস করল, দাদা, তুমি কি বলতে চাইছো? প্রতিটি পদক্ষেপে খুনি ছিল। একটা খুনি যদি শুধুই মেরে ফেলা চাইতো, তবে সায়নকে রাত 9টার করিডোরে খুন করে পালিয়ে যেত। কিন্তু আমাদের খুনি খুনের পরেও থেমে থাকেনি। সে সায়নের ফোনের নোট মুছতে যায়, রোশনির ফোন থেকে ছবি ডিলিট করে, এমনকি অনুরাধাকে খুনি বানানোর প্ল্যান করে। এত কিছু কেবল একজনই করতে পারে, যে নিজের ভিতরে ক্ষোভ, প্রতিহিংসা আর পরিত্যক্ত হওয়ার ভয় লুকিয়ে রেখেছিল। আর সে হলো সায়নের ছোটবেলার বন্ধু, এই ট্রিপের প্ল্যান ম্যানেজার অভিষেক। ঘরের কোণে চুপচাপ দাঁড়িয়ে থাকা অভিষেক অবশেষে উঠে দাঁড়ালো। সে হাসলো ঠান্ডা হাসি। তাহলে কি হবে এখন? তোমরা সবাই জানলে আমি কি করেছি, কিন্তু কেউ কিছু প্রমাণ করতে পারবে? বদিদা মুচকে হাসলো। তোমার ছায়া পড়েছে সায়নের চেহারায়, তোমার কণ্ঠ রেকর্ড হয়েছে হোটেলের করিডোরের মাইক্রোফোনে। আর সবচেয়ে বড় কথা, সায়নের ফোন থেকে যে সিকিউর নোট মুছেছিল, তোমার মোবাইল হটস্পট সেই সময় অন করা ছিল। আইপি লগে তোমার নাম ঢুকে গেছে। অভিষেক চুপ। সে ধীরে ধীরে মাথা নিচু করল। আমি চাইনি ও মরে যাক। আমি শুধু ওকে
শাসাতে গিয়েছিলাম, কিন্তু ও আমাকে ছোট করতে যাচ্ছিল। ওর কাছে আমার একটা ভিডিও ছিল, আমি যে রোশনির পিছু নিতাম, ওরা সেটা ধরে ফেলেছিল। সঞ্জু হঠাৎ বলে উঠল, মানে তুই ছায়ার আড়ালে নিজেকে ভালো মানুষ সাজিয়েছিলি আর খুন করে সবাইকে বাদর বানাচ্ছিলি? অভিষেক কাঁদতে কাঁদতে বসে পড়ল। বদিদা বলল, সে শুধু খুন করেনি, বরং খুনের উপর গল্প লিখেছিল। সবাইকে একে অপরের প্রতি সন্দেহ করতে বাধ্য করেছিল। এমন একজন যে গোটা ট্রিপটা সাজিয়েছিল নিজের খেলা বানানোর জন্য। পুলিশ এসে অভিষেককে নিয়ে গেল। বিকেলের আলো পড়ছিল আমাদের জানলায়। রোশনি, অনুরাধা, অরিত্র তাদের ভাঙা সম্পর্কের কাজগুলি ঝিকিমিকি করছিল। ছঞ্চু বলল, এখানে তো একেবারে নাটকের মতো ঘটনা ঘটলো দাদা। বুধিদা ধীরে হেসে বলল, জীবনই বড় নাটক চঞ্চু। শুধু দেখতে জানতে হয় কে মুখোশ পরে আর কে ছায়া ফেলে। অভিষেক ধরা পড়েছে। সায়নের খুনে সে দোষ স্বীকার করেছে, কিন্তু কেমন যেন একটা পৃথিবী থেকে কেটে যাওয়া অনুভূতি ওর চোখে। হোটেলের করিডোরে পুলিশ যখন ওকে হ্যান্ডকাপ পরাচ্ছিল, তখন বদিদা শুধু একবার বলল, তুমি এখনো কিছু লুকিয়ে যাচ্ছ অভিষেক। অভিষেক কিছু বলল না। তাকে নিয়ে যাওয়া হলো, কিন্তু বদিদার চোখ তখনও পিছনের একটা দরজার দিকে। ভট্টবাবু একটু অস্বস্তিতে ছিলেন। তার কাছে বদিদা জানতে চাইল, অভিষেকবাবু কবে থেকে হোটেলে ছিলেন? ভট্টবাবু রেজিস্টার খুলে দেখালেন, তিনি তো ওদের ট্রাভেল গ্রুপের কেউ নন, নাম নেই রেজিস্টারে। তবে একটা সিসিটিভি ফুটেজ দেখা যাচ্ছে 3 দিন আগে রাত 9:30টায় একজন অতিথির রেফারেন্সে ঢুকেছেন। বদিদা জিজ্ঞাসা করলো, কে ছিলেন সেই ব্যক্তি, সেই অতিথি? ভট্টবাবু বললেন, ঘোষাল মশাই। আমার হাত থেকে চায়ের কাপ পড়ে যাওয়ার উপক্রম। চঞ্চু ফিসফিস করলো, ঘোষাল মশাই আবার ফিরে এলো? ঘোষাল মশাই আগেই চেক আউট করে চলে গেছেন, কিন্তু তার ঘরে ফেলে গেছেন একটা চিরকুট, কিছু কাগজ আর একটা ইউএসবি পেন ড্রাইভ। চিরকুটে লেখা, পাপের বিচারে যারা নিজেরাই বিচারক হতে চায় তারা প্রমাণ রেখে যায়। আমি আর এসব দেখতে পারি না। আমরা চুপ। পেনড্রাইভ কম, বোমা বেশি। বদিদা আমাদের ল্যাপটপে চালিয়ে দেখালো। ভিডিওতে অভিষেক বসে কারোর সঙ্গে কথা বলছে। ক্যামেরায় মুখ দেখায় না, শুধু গলা শোনা যায়। মুখ না দেখা সেই মানুষটা বলছে, তুই যদি ওর মুখ বন্ধ না করিস, ও তোর আর রোশনির সব ফাঁস করে দেবে। তুই শুধু ভয় দেখাস, বাকিটা আমি সামলাবো। বদিদা ভিডিওটা থামালো, তারপর শান্ত গলা বলল, খুনে একজন না, এই খুনের পরিকল্পনা তৈরি হয়েছিল দুজনের মধ্যে, এবং সেই মুখ না দেখা ব্যক্তি আসল চালচালক। আমি জানি সে এখনো মাইশোরে আছে, আমাদের ভেতরেই। আমরা চেহারা দেখিনি, কিন্তু গলা শুনেছি। আমি কাপা গলা জিজ্ঞাসা করলাম, কে 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 হতে পারে সে? বদিদা শুধু বলল, ঘোষাল মশাই হয়তো সবটা জানতেন, তাই তিনি চলে যান, কিন্তু যাওয়ার আগে আমাদের জন্য পথ তৈরি করে দিয়ে গেছেন। সঞ্চু টান খেয়ে বলল, দাদা, মানে খুন হয়েছে অভিষেকের হাতে, কিন্তু তার পিছনে পেট পুরে ডাইনোসর বসেছিল? বদিদা হেসে বলল, এই খেলায় যে চোখে সর্ষে বাঁচে সেই আসল চাল চালক। খুনে একটা হাত, আর একটা হাত আছে যেটা ছায়ার নিচে থেকে সব নাড়ে। বিকেলবেলা হোটেলের নির্জন করিডোরে একটা ছোট ঘর, শ্রীমন্ত ঘোষাল মশাইয়ের ঘর। তিনি এই ঘরেই উঠেছিলেন, আগেই চেক আউট করেছেন, কিন্তু পিছনে ফেলে গেছেন একখানা পুরনো রেজিস্টার টাইপ খাতা, নীল কভার, পাতাগুলো কিছু কিছু হলদে, কিছু ভাঁজ করা। বদিদা সেটা খুলল।
প্রথম পাতাতেই বড় বড় অক্ষরে লেখা, সত্য লুকিয়ে থাকে মুখোশের নিচে, আর মুখোশ বানায় সে যার মুখ দেখে কেউ থামে না। আমরা একেবারে চুপ। চঞ্চু হা করে তাকিয়ে আছে। ঘোষাল মশাই লিখেছে, অনুরাধা, রোশনি, সায়ন, অভিষেক, এই 4 জনের গল্প আমি জানতাম। তারা কেউ জানতো না আমি জানি। আমি তাদের আগের ফ্ল্যাটে থেকেছি। তাদের মধ্যে সম্পর্কগুলো সহজ ছিল না। অভিষেক ভালোবাসত রোশনিকে। রোশনি প্রথমে সায়নকে গুরুত্ব দিত। অনুরাধা সায়নের দিকে ঝুঁকেছিল। আর সায়ন, সে একজন গেম প্লেয়ার, সবাইকে টানত, তারপর পিছিয়ে আসত। অভিষেক ছিল নরম মাটি, তাকে প্ররোচিত করাও সহজ। পরেই বোধিতা বলল, মানে ঘোষাল মশাই আগে জানতেন এই ট্যুরে কি হতে চলেছে? আমি জিজ্ঞাসা করলাম, তবে উনি কিছু বলেননি কেন? বোধিতা বলল, কারণ উনি পাপ দেখেন, কিন্তু থামিয়ে দিতে পারেননি। অথচ সব লিখে রেখে গেছেন, যাতে কেউ ভুল পথে না যায়। ঘোষাল মশাইয়ের শেষ দাগ কাটানো বাক্য, যদি আমি না থাকি তাহলে এই কথাটা মনে রেখো, যে নিজের গলা বদলে মানুষের ভরসা চুরি করে সেই খুনের খেলোয়াড়। তাকে সবাই চেনে, কিন্তু জানে না। আমরা স্তব্ধ। চঞ্চু হঠাৎ বলে উঠল, হ্যাঁ দাদা, তুমি আগেই বলেছিলে সেই ভিডিওর গলা খুব চেনা লেগেছিল। ওটা কি আমাদেরই কারো? বুদ্ধিদা বলল, হ্যাঁ, সেই গলাটা আমি অনেকবার শুনেছি, তবে বন্ধু হিসেবে নয়, বরং একটা মুখোশের পেছনে। এখন শুধু সময়ের অপেক্ষা, প্রমাণ বের করব, আর তারপর সেই গলাওয়ালাকে সামনে আনবো। সে ঘোষাল মশাইয়ের ডায়েরি ব্যাগে ভরল, তারপর বলল, এই খুনের পেছনে যা আছে তা শুধু প্রতিহিংসা নয়, এটা এক ধরনের নাটক, একজন পরিকল্পনাকারীর মঞ্চায়িত নাটক। সেই নাট্যকারকে ধরতে হলে পুরো কাহিনী একবার উল্টে পড়তে হবে। আমার মুখ শুকিয়ে গেল। ছুঞ্চু বলল, হ্যাঁ, তাহলে খেলা আবার শুরু? বুদ্ধিদা হেসে বলল, না, এবার শেষ অঙ্ক। হোটেলের ছোট্ট কনফারেন্স রুম। সন্ধে 6টায়। চারপাশে কেবল চাপা টান টান উত্তেজনা। রোশনি, অনুরাধা, অরিত্র, অভিষেকের জন্য আসা পুলিশ অফিসার, আর আমরা 3 জন, আমি, চঞ্চু ও গোয়েন্দা বোধিসত্ত্ব। ঘরের এক কোণে মাথা নিচু করে বসে আছেন ঘোষাল মশাই। চোখের চশমা খুলে রাখা, আর মুখে একটা অদ্ভুত নির্লিপ্ত হাসি। বোধিদা টেবিলের উপর রাখা সায়নের মোবাইল, রোশনির ক্যামেরা আর একজোড়া ভাঙা চশমার কাছের দিকে তাকিয়ে বলল, এই কাহিনীর মূল থ্রেড 3টি, একটা মৃতদেহ, একটা মিথ্যে গল্প, আর একটা ছায়া, যে নিজেকে সব থেকে দূরে রেখেও খেলাটা চালিয়েছে। রোশনি বলেছিল খুনের সময় সে পাহাড়ের নিচে লুকিয়েছিল, কিন্তু তার ডিএসএলআর ক্যামেরায় তোলা ছবি ভোর 5:16 ছবি প্রমাণ করে সে ছিল পাহাড়ে, হোটেলের দিকে মুখ করে ছবি তুলছিল। সেই ছবিতে দেখা গেছে অভিষেক সায়নের ঘরের দিকে হাঁটছে, আর তার পিছনে আর এক ছায়া মূর্তি। রোশনি জানতো কি হতে চলেছে, তবু চুপ থেকেছে। সে ভয় পেয়েছিল অভিষেকের কথা শুনে, কিন্তু সে খুন করেনি। সে শুধু ভয়ে মান সম্মান বাঁচাতে মিথ্যে বলেছিল। রোশনি তখন নিচু গলায় বলে উঠল, আমি জানতাম অভিষেক ভুল হতে যাচ্ছে। ও বলেছিল সায়ন যদি ওর ভিডিও ফাঁস করে সে বাঁচবে না। আমি থামাতে পারিনি। রোশনি ফিরে এসে বলেছিল ফোন বন্ধ ছিল, কিন্তু লোকেশন রেকর্ড বলছে প্রথমে পাহাড়ের কোণে, পরে হোটেলের স্টোর রুমে। কার হাতে ছিল ফোন? যার হাতে ছিল ক্যামেরার কাজ, আর যার পায়ের ছাপ পাওয়া গেছে পাহাড়ের ঝোপের পাশে, সেই লোক যিনি ঘোষাল মশাই সেজে এই কাহিনীর ছায়া হয়ে থেকেছেন। ঘরের কোণ থেকে ধীরে ধীরে উঠে দাঁড়ালেন ঘোষাল মশাই। চশমাটা চোখে পড়তে পড়তে মুখ খুললেন। সবাই মুখোশ পরে ঘোরে, কিন্তু দেখে না কে কার জীবন নিয়ে খেলে।
আমি শুধু একটা খেলা খেলেছি, কারণ আমি পারি। পুলিশ অফিসার বললেন, আপনার নাম কে? বুধিদা জবাব দিল, কৃষ্ণ সরকার। এক সময় বেঙ্গালুরুর এক নামী আইটি সংস্থায় কাজ করতেন। সেখানে সহকর্মী ছিল সায়ন। সায়ন তার বিরুদ্ধে গোপন নজরদারি ও ডেটা হ্যাকিংয়ের অভিযোগ তোলে। তার জবানিতে কিষাণুর কেরিয়ার শেষ হয়ে যায়, চাকরি যায়, বদনাম হয়, পরিবার ভেঙে পড়ে। সে ভাবল সময় এলে সে ফিরে আসবে, আর এবার সায়নের জীবনটা 3টে দড়িতে ঝুলিয়ে দেবে, অভিষেক, রোশনি আর নিজের ছায়া হয়ে। খুনি কিন্তু পুতুল। অভিষেক সত্যি খুন করেছে, কিন্তু তার মন তৈরি করিয়ে দিয়েছে কিষাণু। সায়ন যে তার পুরনো ভুলধারা ছবি ফাঁস করতে চলেছে, সেই ভয়ে অভিষেক ভেঙে পড়ে। কিষাণু তাকে বারবার বোঝাতে থাকে, থামাও ওকে, না হলে তুমি শেষ হবে। অবশেষে অভিষেক খুন করে। আর কিষাণু তখন রোশনির ফোন নিয়ে যায় স্টোর রুমে। পাহাড় থেকে ক্যামেরা ফেলে দেয়, প্রমাণ ঘুরিয়ে দেয়, যেন সব কিছু ছায়ার মতো থেকে যায়। পুলিশ কিষাণুর দিকে এগিয়ে গেল। বুধিদা বলল, আপনার আসল অপরাধ খুন নয় কিষাণু, আপনার অপরাধ আপনি মানুষকে বিশ্বাস করতে ভুলে গিয়েছিলেন। আপনি ভেবেছিলেন সবাই মুখোশ পরে, তাই আপনার ছায়া কেউ ধরতে পারবে না। কিন্তু আমি আগে বলেছিলাম, সত্যি সত্যি কেউ মারা যায়, তার মুখে ভয় থাকে না, থাকে বিস্ময়। সায়নের মুখে সেই বিস্ময় ছিল, কারণ সে জানতো না যে ছেলেটাকে সারা জীবন ডরপক ভাবত, সেই অভিষেক শেষমেশ ছুরিটা চালাবে। সবাই কনফারেন্স রুম ছেড়ে বেরিয়ে গেল। পুলিশ কিষাণুকে নিয়ে গেল, অভিষেককে হেফাজতে রাখা হলো। রোশনি চুপ করে বসে রইল। অনুরাধা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে জানলার দিকে তাকিয়ে বলল, ছায়া বড় বিপজ্জনক, যদি কেউ কাউকে না দেখে পাশ কেটে যায়। আমি চঞ্চুর দিকে তাকালাম। সে হঠাৎ করে হেসে ফেলল, হিপিয়াল, এইবার বেড়াতে গিয়ে খুন না হলে মনই পড়বে না রে। আবার বলিস, আসলে বদিদা আছে বলে হোটেলের ঘুমও রোমাঞ্চকর লাগে। বদিদা তখন জানলার দিকে তাকিয়ে বলল, চঞ্চু, এবার গন্তব্য বদলাতে হবে। ছায়া দেখে এসেছি, এবার দেখা হোক একটু আলোর সঙ্গে।